নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখা কতটা কষ্টের তুই কি করে বুঝবি? কথাটা বলেই অন্যদিকে ফিরে তাকালো তনয়। তার চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণা। আঁখি যুগলের সিক্ততা লুকাতে ব্যস্ত সে নিজের বেস্ট ফ্রেন্ডের থেকে। সেই সিক্ত চোখের দিকে তাকিয়ে তার ছেলের এক হাসি ফুটে উঠল আলোর ঠোঁটের কোণে। চোখের চশমা ঠিক করে কফির কাপে চুমুক দিল। তনয় এবং আলো এখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। সেই ছোট্ট থেকে দুজনের একসাথে পথ চলা। তখন আলো এবং তনয় ক্লাস 3তে পড়ে। একই বিল্ডিংয়ে থাকার দরুন একদিন বিকেলে আলোর মা গেলেন প্রতিবেশী তনয়ের মায়ের কাছে গল্প করার উদ্দেশ্যে। সাথে করে নিয়ে গেলেন আলোকে। সেখানে গিয়ে আলো দেখা পেল তনয় নামের এক বিচ্ছু ছেলে, যে তার চশমা পরা দেখে এক অট্টহাসি হাসছে। ছোট্ট আলোর ভীষণ রাগ হলো। দুমদাম কয়েকটা কিল দিল সে তনয়ের পিঠে। তনয় তার চুল টেনে ধরলো এক হাতে। চিৎকার দিল আলো। তাদের মারামারি দেখে তাদের মা দুজনকে আলাদা করতেই তাদের একগাদা অভিযোগ। আলো বলে তনয় তাকে চার চোখ বলেছে, এদিকে তনয় বলে আলো তাকে মেরেছে। অগত্যা আলোর মা সেদিনের মতো বিদায় নিয়ে চলে আসলো বাসায় আদরের মেয়েকে নিয়ে। তার কয়েকদিন পর আলোকে ভর্তি করানো হলো তনয়দের স্কুলেই। যাওয়া আসা হতো তাদের একই স্কুল বাসে। একই ক্লাসে পড়তো দুজনের সমবয়সী হওয়ায় ক্লাসে তাদের মারামারি লেগেই থাকতো। হয়তো তনয় আলোর স্কুল ড্রেসে কলমের কালি লাগিয়েছে, নয়তো আলো তনয়ের হাতে কামড়ে দিয়েছে। প্রায় দিনই তাদের এই ঝগড়ার কারণে বাসায় অভিযোগ করত টিচার। তবুও তারা দুজনে থামাথামির পাত্র নয়। তবে এই মার মার কাটকার সম্পর্ক বন্ধুত্বের রূপ নেয় এক বিকালে। তনয় যখন খেলা করে বাসায় ফিরছে, ছোট থেকে সে কুকুর দেখে অনেক ভয় পেত। গলির ভেতর 2-3টে কুকুর তনয়কে দেখে ডাকাডাকি করছিল। কুকুরের ভয়ে তনয় গলির মাঝে দাঁড়িয়ে রইল। তখনই সেই রাস্তা দিয়ে পাড়ার দোকানে যাচ্ছিল আলো চকলেট কিনতে। তনয়কে ওইভাবে ভয় পেতে দেখে কুকুরগুলোকে কি মনে করে জানি সে ওখান থেকে ভাগিয়ে দিল। ব্যাস, ওই দিনের পর থেকে আলো আর তনয় হয়ে গেল একে অপরের বেস্ট ফ্রেন্ড। যেখানে যায় একসাথে যায়, একসাথে খায়, একসাথে পড়ে, এমন অবস্থা। একই সাথে প্রাইমারি পাশ করে ভর্তি হলো দুজনে হাই স্কুলে। সেখানেও তাদের বন্ধুত্বের চর্চায় মুখরিত পুরো স্কুল। তনয়ের সকল অপরাধের সাথী হতো আলো, এবং তা সবার থেকে আড়াল করার একমাত্র অবলম্বনও আলো। রেজাল্ট খারাপ হলে তনয়ের মায়ের রাগ ভাঙানো থেকে শুরু করে মারপিট করে আসা তনয়ের কান টেনে দেওয়া সকল কিছুই আলোর দায়িত্ব। তবে এই বন্ধুত্ব অনুরূপ নিল যেদিন, সেদিন ছিল বৃহস্পতিবার। স্কুলে ক্লাস না হওয়ায় তনয়রা তখন স্কুলের মাঠে ক্রিকেট খেলছে। আলো দাঁড়িয়ে মাঠের একপাশে তনয়ের ক্রিকেট খেলা দাঁড়িয়ে উপভোগ করছে, তো কখনো চিৎকার করে উৎসাহ দিচ্ছে ব্যাটিংয়ে থাকা তনয়কে। হুট করে একটা ছেলে এসে আলো স্কুল ড্রেসের স্কার্ফ টেনে খুলে দেয়। এমন আকস্মিক ঘটনায় ভয় পায় আলো। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই তনয়ের চোখও এড়ায় না এই ঘটনা। আলো সামনে তাকিয়ে দেখে ততক্ষণে তনয় ছেলেটাকে ব্যাট দিয়ে মারা শুরু করেছে। এমনিতেই তনয় একটু রকচটা ছিল, তারপর আবার তার রাগ উঠলে হুঁশ থাকে না। আলো বহু কষ্টে তাকে আটকে নিয়ে যায় ক্লাসের দিকে। তবে তনয় আস্তে আস্তে ছেলেটাকে একটা লাথি মারতে বলে না, সাথে হাতে টেনে আনে আলো স্কার্ফ। ক্লাসে এনে আলো বারবার বকাঝকা করে তনয়কে, কেন সে মারামারি করতে গেল। আলো কয়েকটা কথার মাঝেই তনয় হুট করেই বলে, তুই আমার। ও কেন তোকে টাচ করলো? ওর ওই হাত আমি আজ ভেঙেই দিতাম। ব্যাস, এটুকু কথাতে সত্যি আলো তনয়ের হয়ে গিয়েছিল সেই দুপুরে। তারপর থেকে তনয়ের প্রতি অনুভূতিগুলো প্রজাপতির মতন ওড়াউড়ি করতো আলোর মনের আকাশে। বাঁধন ছাড়া ঘুড়ির মতন অনুভূতিগুলো লাগামহীন হয়ে গেল। আলো মনে প্রাণে তনয়কে চাইতে লাগলো নিজের প্রেমিক রূপে। তনয় তাকে সবসময় আগলে রাখতো, খেয়াল রাখতো তার ছোটখাটো বিষয়গুলো। আলোর এগুলোকেই ভালোবাসা মনে হতো। অথচ তনয়ের দিক থেকে তা ছিল শুধুই বন্ধুত্ব। কখনো সাহস করে আলো বলতে পারেনি তনয়কে যে, তনয়, আমি তোকে ভালোবাসি। অথচ একই কথা মনে প্রাণে আওড়েছে কয়েক কোটি বার। স্কুলের সবাই জানতো আলোর এই তনয়ের প্রতি ভালোবাসার কথা, শুধুমাত্র হয়তোবা তনয় জানতো না। অথচ অনেকেই তাদের স্কুলে কাপড় ভাবতো। কোনো ছেলেকে আলোর আশেপাশেও ঘুরতে দিত না তনয়। হুমকি থামকি দিত কেউ আলোকে প্রেমপত্র দিলে, অথবা সোজা মারপিট করতো। আলো এগুলোকে তো ভালোবাসাই ভাবতো। এক কান দু কান করে একদিন তনয়ের কানে যায় আলো তাকে পছন্দ করে। পাগল তনয় তো হেসেই পাগল। সোজা গিয়ে আলোর চুল টেনে ধরে প্রশ্ন করে, কি রে চার চোখ, এসব কি শুনছি? তুই নাকি আমাকে পছন্দ করিস? ঘামে তখন টনয়ের শার্ট লেপটে তার শরীরে। ফর্সা মুখটা লালচে হয়ে আছে, চুলগুলো থেকে টপ টপ করে ঘাম পড়ছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, যে হাসি স্পষ্ট বোঝাচ্ছে আলো তাকে পছন্দ করে। এমনটা হতেই পারে না। আলো তখন ইচ্ছে করছিল তনয়কে নিজের সব অনুভূতির কথা বলে দিতে, তার লালচে নাকের ওপর জমা বিন্দু বিন্দু ঘাম স্পর্শ করে বলতে, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি তনয়।
তুই একদম ঠিক শুনেছিস। তুই জানিস তোর জন্য রাতে ঠিকঠাক আমি ঘুমোতে পারি না, পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। তোকে দেখলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়, আমার অনুভূতিগুলো লাগামহীন হয়ে পড়ে। তোর এসব বেপরোয়াভাবে লজ্জাহীন কথাবার্তায় আমি ক্ষণে ক্ষণে মরে যাই। অথচ মুখে সে বলল, তোর মাথা খারাপ? তোর মতো গাধারাম বখাটেকে পছন্দ করব আমি? তনয়ের সাথে থাকে 2-3 জন ছেলে। হেসে উঠতেই তনয় বুক ফুলিয়ে বলেছিল, দেখেছিস তো, আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড, তার বেশি কিছু না। আলো আমাকে পছন্দ করে না, আর আমিও আলোকে পছন্দ করি না। আমরা শুধুই বন্ধু, তার বেশি কিছু না। কথাগুলো শেষ করে সে চলে যায় তার বন্ধুদের সাথে। তবে পেছনে ফেলে যায় আলোর অনুভূতিগুলোকে। আলো তখন অনুভূতির দহনে দগ্ধ হচ্ছে। কানে বাজছে তনয়ের বলা শেষ কথাগুলো। আমিও আলোকে পছন্দ করি না, আমরা শুধুই বন্ধু, এর বেশি কিছু না। সেদিনের পর আলো সামলে নিয়েছে নিজের অনুভূতি। কখনো তনয়কে বলার চেষ্টাই করেনি তার জন্য আলোর হৃদয় তৃষ্ণার্ত হয়ে পড়েছে, কিংবা ফেটে চৌচির হচ্ছে তার বক্ষস্থল। শুধু নিঃস্তুপ নির্বাকভাবে ভালোবেসে গেছে একতরফা। তনয় আর আলোর তখন সামনে এসএসসির টেস্ট পরীক্ষা। এক্সামের প্রিপারেশন নিতে দুজন ভর্তি হলো একটা কোচিং সেন্টারে। তাদের পড়ার ব্যাচটা ছিল বিকালে। রোজ বিকালে তনয়ের সাইকেলের পেছনে চড়ে আলো যেত কোচিংয়ে, আবার তার সাইকেলে চড়ে ফিরে আসতো বাসায়। কয়েকদিন যেতে না যেতে তনয়ের পরিচয় হয় কোচিংয়ের একটা মেয়ের সাথে। নাম তার মিথিলা। সে পড়াশোনায় ব্রিলিয়ান্ট, দেখতে ভীষণ সুন্দর। বন্ধুত্ব হয়ে যায় তার সাথে তনয়ের। আলোর সাথেও টুকটাক কথা হতো মিথিলার, তবে সখ্যতা বেশি ছিল তনয়ের সাথে। অথচ তনয় যেন মনে প্রাণে মিথিলাকে পছন্দ করা শুরু করেছে। তনয়ের এই অনুভূতি বেশ চোখে লাগতো আলোর। মিথিলার প্রতি তার এক্সট্রা কেয়ার চোখে লাগার মতোই। ক্লাসে থাকাকালীন তারা দুজনে আগে এক বেঞ্চে বসতো। অথচ মিথিলার সাথে পরিচয়ের পর তনয় আলোকে রিকোয়েস্ট করে অন্য বেঞ্চে বসতে, যেন তনয় মিথিলার সাথে বসতে পারে। আলো সবটা চুপচাপ মেনে নেয়। এছাড়া বা কি করার আছে তার? একদিন বাসায় ফেরার পরে বৃষ্টি শুরু হলো ধুমছে। আলো চটজলদি তনয় সাইকেলে উঠে বসে বলল, জলদি চালা, ভিজে গেলাম। সাইকেল চলছে না দেখে আলো তনয়ের দিকে তাকাতে দেখলো তনয় তার দিকে তাকিয়ে। চোখে চোখ পড়তে তনয় রাস্তায় দাঁড়িয়ে থাকা মিথিলাকে দেখে দেখালো চোখের ইশারায়। সেদিকে তাকাতেই আলো বুঝলো তনয় চাইছে মিথিলাকে সাথে নিয়ে যেতে। মিথিলার বাসা তাদের বাসার রাস্তাতেই। তনয়ের চাহনিতে যেই আকাঙ্ক্ষা দেখে সাইকেল থেকে নেমে দাঁড়ায় আলো। তনয়ের দিকে তাকিয়ে একটা মিথ্যে হাসি দেয়। সম্মতি পেয়ে তনয় এক ছুটে যায় মিথিলার কাছে। তাকে বলে চড়ে বসতে সাইকেলে সে নামিয়ে দেবে। আলো সেখানে বৃষ্টির ভেতর দাঁড়িয়ে নির্বাক দর্শকের মতন দেখতে থাকে তনয়ের কোমর জড়িয়ে মিথিলা বসেছে তার সাইকেলের পেছনে। হাসতে হাসতে যাচ্ছে দুজনে বৃষ্টির সারিয়ে। সেদিন বৃষ্টির পানির কারণে অদৃশ্য হয়ে গিয়েছিল আলোর চোখের পানিগুলো। নালে হয়তো সকলে দেখতো এক কিশোরী তার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখে কতটা হৃদয় বিদারক কান্না করেছে। সেদিনে পুরো রাস্তা বৃষ্টিতে ভিজেই বাসায় আসে আলো। সন্ধ্যা গড়াতে গা কাঁপিয়ে জ্বর আসে তার। সন্ধ্যার দিকে তনয় আসে তার সাথে দেখা করতে, কিন্তু আলো ইচ্ছে করে দেখা করে না তার সাথে। আলো জানতো না বললে কেউ অনুভূতি বোঝে না, তাই বলে তনয় এতটা অন্ধ যে যা সবাই দেখতে পারে বুঝতে পারে তা তনয় বুঝলো না। 3 দিন জ্বরে ভুগে চতুর্থ দিন কোচিং সেরে যায় আলো। আর যাই হোক, রোজ রোজ সে কিছুতেই তনয় আর মিথিলার সখ্যতা দেখতে পারবে না। তনয় বারবার তাকে জিজ্ঞেস করে কেন সে কোচিং ছাড়লো, কেন আর পড়বে না। নিরুত্তাপ কণ্ঠে আলো জানায় সে বাসায় টিউশন নেবে। পড়াশোনার খারাপ অবস্থা তার। তার অভিমান তো তনয় বুঝলো না, বরং রোজ রোজ এসে তাকে শোনাতে লাগলো তার আর মিথিলার একসাথে কাটানো মুহূর্তের কথা। অতীত থেকে বর্তমানে ফিরে আসে আলো। দৃষ্টিতে পড়ে তনয়ের মুখটা। 2-3 দিনে যেন শুকিয়ে গেছে ছেলেটা। চোখে চশমা ঠিক করে উঠে দাঁড়ায় আলো, ধীর কণ্ঠে বলে, আমি গেলাম রে, দেরি হয়ে যাচ্ছে। তুই এত টেনশন নিস না। আমি হয়তো বুঝি না নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাবার যন্ত্রণা, কিন্তু বিশ্বাস কর, এমন কোনো উপায় যদি থাকতো যে তোর এই কষ্ট আমি কমাতে পারতাম, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতাম। আলো চলে গেল। সেদিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকলো তনয়। তার বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথাটা যেন ফেটে যাবে ব্যথায়। তনয়ের সাথে দেখা করে বাড়ি ফিরে কোনো কিছুতেই মন বসলো না আলোর। চোখের সামনে বারবার ভাসতে থাকলো তনয়ের ছলছল করা চোখ দুটো। কিছুতে শান্তি পাচ্ছে না আলো। রুমের দরজা আটকে নিজেকে ঘরবন্দি করলো। বুকের ভেতর তোলপাড় করছে অনুভূতিগুলো। নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে তার। চোখের পানিগুলো বাঁধন ছাড়াভাবে গাল গড়িয়ে পড়ছে। ফ্লোরে বসে হাঁটুতে মুখ ভরে হাউমাউ করে কাঁদছে আলো। কেন তনয় বোঝে না তার ভালোবাসা? কেন শুধু বারবার তাকে সহ্য করতে হয় এমন বিরহ ব্যথা? কেন তার বুকটা পুড়ে যায়? তনয়কে ভালোবাসার অপরাধে কেন শাস্তি পেতে হয় তাকে?
একই কথাগুলো মনে হয়েছিল আলোর বছর কয়েক আগে। তখন তাদের এসএসসি টেস্ট এক্সাম শেষ। বাসায় বসে আলো তখন নিজের পড়ায় ব্যস্ত। কোথা থেকে উড়ে এসে হাজির হলো তনয় তাদের বাসায়। সিঁড়ি ভেঙে দোতলায় এসে সোজা ঢুকে পড়লো আলোর রুমে। তনয় এমনই, কখনো আলোর রুমে ঢোকার আগে নক করবে না, পারমিশন নেবে না। ভ্রু কুঁচকে গেল আলোর। পড়ার টেবিলে বসেই বিরক্ত হয়ে তনয়কে বলল, তুই মানুষ হবি না? সামান্য ম্যানার্স নেই তোর ভেতর? মানুষের রুমে ঢোকার আগে নক করা উচিত, জানিস না? আলোর পাশে চেয়ার টেনে বসলো তনয়। আলোর সামনে খুলে রাখা বইগুলো বন্ধ করে দিয়ে বলে, মানুষের রুমে ঢোকার আগে নক করতে হয় চার চোখ। তোর রুমে ঢোকার জন্য আমার নক করার প্রয়োজন নেই, যেমন তোরও আমার রুমে ঢোকার জন্য নক করার প্রয়োজন নেই। আমি প্রত্যেকবার নক করেই ঢুকি, তোর মতো বেয়াদব না আমি। ঢুকবি না নক করে? তাহলে তো শোধবোধ। বিরক্ত আলো কথা বাড়ায় না। বন্ধ করা বইগুলো আবার খুলে সামনে মেলে ধরে, মিছিমিছি পড়ার ভান করে তনয়ের সামনে। তনয় এখন তাকে মিথিলার গল্প শোনাবে, যা শুনতে ইচ্ছে করছে না আলোর। তার এমন ভাব দেখে তার হাত থেকে বই ছিনিয়ে নেয় তনয়। বইগুলো আলো তনয়ের হাত থেকে কেড়ে নিতে গেলেই বাদ দেয়। বিরক্ত আলো বলে, দেখ, তোর ফালতু গল্প শোনার সময় নেই আমার। বই দে, অনেক পড়া বাকি আমার। আরে আজকে গল্প শোনাবো না তো চার চোখ। আজ তোকে এক নিউজ দেব, যে নিউজ শুনে তুই খুশিতে হার্ট অ্যাটাক করবি। ব্রু কুঁচকে ফেলে আলো। কি এমন নিউজ দেবে এই ছেলে যে সে হার্ট অ্যাটাক করবে? বই নেওয়ার জন্য হাল ছেড়ে সোজা হয়ে বসে। বিরক্ত কণ্ঠেই বলে, তোর সব নিউজ হার্ট অ্যাটাক করার মতোই। চট জলদি বলি বিদায় হ, আমার সময় নষ্ট না করে। নিউজটা হলো, আজ রাত 12টায় মিথির জন্মদিন উপলক্ষে আমি ওকে সারপ্রাইজ দিব আর একসাথে প্রপোজ করব। আমি ঠিক বুঝতে পেরেছি মিথিও আমাকে পছন্দ করে, তাই অনেক ভেবে আজকের দিনটাই সিলেক্ট করেছি। অবশেষে তোর মুখের কথা মিথ্যে হবে চার চোখ। আমাকে নাকি কোনো মেয়ে পাত্তা দিবে না। দেখ, সোজা পটে ঘটে ঘ হয়ে গেছে মিথি। থমকে যায় আলো। তনয়ের চোখে মুখে খুশির ঝিলিক দেখে বুকের ভেতর ব্যথা করে ওঠে ওর। তনয় সত্যি সত্যি প্রপোজাল দেবে মিথিকে। তনয় মিথ্যা বলেনি। তনের বলা প্রত্যেকটা কথাতে আলো বেশ বুঝতে পেরেছে মিথিও পছন্দ করে তনয়কে। সে জানতো কখনো না কখনো এটাই হবার ছিল, কিন্তু তবুও আজ মানতে পারছে না সে। হৃদয়টা বারবার বলছে এটা কেন হলো, এমনটা তো না হলেও পারত। তনের কথায় ঘোর ভাঙে আলোর। কিরে, কি ভাবছিস? আইডিয়াটা কেমন বল? আলো মৃদু হাসে, হাসতে হাসতে বলে, ভাবছি অবশেষে কোনো মেয়ের থেকে পাত্তা পেলি তুই। আইডিয়াটাও জোস, করে ফেল প্রপোজ। তনয় খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে আলোকে একটু দূরত্ব রেখে। খুশিতে তাকে এদিক সেদিক দুলাতে দুলাতে তনয় বলে, লাভ ইউ দোস্ত। ব্যথিত হৃদয় আর ছলছলে চোখ নিয়ে তনয়ের পিঠে আলতো করে হাত রাখে আলো। ফিসফিস কণ্ঠে অতি সাবধানে বলে, লাভ ইউ টু তনয়। সেদিন আলো কেঁদেছিল সারাটা রাত। তনয় যাবার পর পড়াতে আর মন বসাতে পারে না সে। অস্থিরতায় সারা শরীর যেন অবাস হয়ে আসে তার। সিক্ত হয়ে উঠেছিল তার মায়াবী আঁখি যুগল। রাত 12টায় মুঠোফোনে দেখতে পায় তনয়ের একটা ফেসবুক স্ট্যাটাস। কোনো এক স্নিগ্ধ বিকালে তোমার দেখা পেয়েছিলাম মায়াবতী। সেদিনই মনের গোপন সিন্দুক থেকে চুরি করেছিলে আমার হৃদয়। আজ এই হৃদয়ের দায়ভার তোমাকে দিয়ে শান্তি পেলাম, তোমাকে পেয়ে শান্তি পেলাম। শুভ জন্মদিন মায়াবতী। সাথে দেখতে পায় তনয় আর মিথিলার একসাথে তোলা ছবিগুলো। হাস্যজল মিথিলা এক গাদা গোলাপ হাতে দাঁড়িয়ে তনয়ের পাশে, আর তনয় তার চোখে মুখে ঠিকরে পড়ছে আনন্দ। খুব খারাপ লাগে আলোর। কই, তনয়ের সাথে বন্ধুত্বের 8 বছরে তার 8টা জন্মদিন গেছে। তনয় তো তাকে এতটা স্পেশালভাবে উইশ করেনি, এত মধুর বাক্য তো তাকে বলেনি। ঠিক রাত 12টায় ঘুম বাদ দিয়ে তো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। প্রত্যেকবার জন্মদিনের দিন আলো মুখিয়ে থাকতো তনয়ের থেকে একটা বার উইশ পাওয়ার জন্য। অথচ আলোকে আশাহত করে তার জন্মদিনের পরের দিন তনয় তাকে একটা ক্যাডবেরি ধরিয়ে বলতো হ্যাপি বার্থডে চার চোখ। কি নির্লিপ্ত সেই শুভেচ্ছা! তবুও আলো তাতেই তো খুশি ছিল। কিন্তু আজ মিথিলার বেলায় এত কিছু। মানুষ আসলে যাকে ভালোবাসে তার জন্য দিন দুনিয়া এক করতে পারে, যাকে ভালোবাসে না তার জন্য একটা শব্দ উচ্চারণ করতে যেন আকাশসম কষ্ট। কষ্ট, দুঃখে, অভিমানে সারা রাত কাঁদে আলো। বারবার চোখের সামনে ভাসে তনয় আর মিথিলার ছবিটা। বুকটা ভার হয়ে আসে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হয় প্রচুর। ফ্লোরে হাঁটু ভাঁজ করে মাথা ঠেকিয়ে কাঁদে সবটা সময়। তারপর থেকে তার সরে আসা লাগেনি তনয়ের কাছ থেকে। তনয় নিজে দূরে সরে গেছিল মিথিলার কারণে আলোর কাছ থেকে। আলো বেশি চেষ্টা করেনি কথা বলার। তনয় তাকে এড়িয়ে চলতো, বুঝতে পারত সে।
মিথিলা হয়তো বারণ করেছে তনয়কে আলোর কাছাকাছি থাকতে। বেশ বোঝে আলো, কোনো মেয়ে চাইবে না নিজের প্রিয় মানুষটা অন্য কোনো মেয়ের কাছাকাছি থাকুক। মিথিলাও চায়নি হয়তো, আলোও তো চায় না। শুধু পার্থক্য এটাই যে মিথিলার অধিকার আছে কারণ সে গার্লফ্রেন্ড, আর আলোর অধিকার নেই কারণ সে শুধুই মাত্র বেস্ট ফ্রেন্ড। বর্তমান ফোনের স্ক্রিনে থাকা তনয়ের গিটার হাতে বসে থাকা ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আলো। না, এই হাস্যজল ছেলেটার চোখে পানি মানায় না। ছেলেটাকে সে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ করে রাখত যদি নিজের করে পেত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে ভালোবাসে অন্য কাউকে। তবুও ভালোবাসার খাতিরে আলো চায় ছেলেটা পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হোক। যেভাবে হোক তাকে হাসি খুশি দেখতে চায় সে। ফোনটায় একটা নাম্বার খুঁজে বের করলো আলো। চটজলদি কল লাগায় সেই নাম্বারে। দুবার রিং হতেই কল রিসিভ হয়। আলো মিয়ে যাওয়া কণ্ঠে বলে, প্লিজ কল কেটো না। আমার কিছু কথা ছিল তোমার সাথে। কথাগুলো শোনার পর যে কোনো সিদ্ধান্ত নিতে পারো তুমি। আমার সাথে একটাবার দেখা করো প্লিজ। আলোর সাথে দূরত্ব তৈরি করে তনয় কখনোই ভালো ছিল না মিথিলার সাথে। তাছাড়াও এসএসসির পর মেয়েটা কেমন জানি পাল্টে গেল। তনয় কিছু বললেই রাগ করতো, ঝগড়া করতো। একটু কথা কাটাকাটি হলে 2-3 দিন কথা বলতো না তনয়ের সাথে। এত কিছু মেনে নিয়েও তনয় চাইতো মিথিলা তার হোক। কিন্তু সবকিছু পাল্টে গেল একদিন যখন তনয় দেখলো তারই এক বন্ধুর সাথে মিথিলা ঘুরতে গেছে, কথা বলছে রেগুলার। অনেকক্ষণ ঝগড়ার পরে মিথিলা রাজি হয় না ছেলেটার ব্লক করতে। উল্টে তনয়কে বলে তার সাথে আর রিলেশন রাখা সম্ভব না মিথিলার। তনয় নাকি ছেলে মানুষই করে। তার এত ওভার পজিটিভ স্বভাব মিথিলার কাছে আর ভালো লাগছে না। রিলেশনের নামে শিকল পরিয়ে রেখেছে তনয় তাকে। তাই সে চায় এই রিলেশন থেকে মুক্তি পেতে। নিস্তব্ধ তনয় কয়েক মুহূর্ত চুপ থেকে মুক্তি দেয় মিথিলাকে এই সম্পর্ক থেকে। যে থাকতে চায় না তাকে কি জোর করে আটকে রাখা যায়? কি করেনি তনয় মিথিলার জন্য? এসএসসি পরীক্ষার সময় প্রতিদিন আগে মিথিলাকে তার পরীক্ষার হলে পৌঁছে দিত। তারপর নিজে পরীক্ষা দিতে যেত, কারণ তাদের পরীক্ষা কেন্দ্র আলাদা ছিল। মিথিলা যখন যা আবদার করতো তাই মেটাতো তনয়। রোজ সপ্তাহে ঘুরতে নিয়ে যাওয়া, রাত 12টায় আইসক্রিম থেকে শুরু করে আলোর থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিল সে। আর শেষে কিনা মিথিলা ওকে ছেড়ে দেবে ভাবতে পারেনি তনয়। রাত তখন 1:20। বিল্ডিংয়ের ছাদে উঠে রেলিংয়ের ওপর দাঁড়ায় তনয়। তার ভেতর হাহাকার চলছে মিথিলাকে হারিয়ে। চিন্তাশক্তিটুকু হারিয়ে ফেলেছে তনয় তখন। রেলিংয়ের উপর দাঁড়িয়ে এক পা সামনে এগিয়ে দিতেই কেউ একজন তার হাত ধরে টান দেয়। হুড়মুড় করে ছাদের ফ্লোরে লুটিয়ে পড়ে তনয়। ব্যথায় কুকিয়ে ওঠে সামনে তাকাতে দেখে আলো বিস্ফোরক চোখে তার দিকে তাকিয়ে। হতবাক হয়ে যায় তনয়। শেষে কিনা আলো দেখলো তাকে এই অবস্থায়। আলো কড়া চোখে তার দিকে তাকিয়ে বলে, কি করতে যাচ্ছিলি তুই? পাগল হয়ে গেছিস? মাথা খারাপ তোর? এত উঁচু থেকে নিচে পড়লে কি হতো জানিস? তনয় ছাদের ফ্লোরে উঠে বসে। তার ছেলের হাসি এসে বলে, কি হতো? মরে যেতাম। মরে যেতেই তো চেয়েছিলাম আমি। কি হবে বেঁচে থেকে? যে জীবনে আমি আমার মিতিকে হারিয়ে ফেললাম, সেই জীবন রেখে কি করব? মানে? অবাক হয়ে প্রশ্ন করে আলো। মানে মিথি আমাকে ছেড়ে চলে গেছে। তার আর আমাকে প্রয়োজন নেই। তার জীবনে আমার প্রয়োজন শেষ। বলে হাতগুলো ছাদের ফ্লোরে বাড়ি মারতে থাকে তনয়। চটজলদি আলো গিয়ে হাঁটু ভেঙে বসে তনয়ের সামনে। তনয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আটকায় তাকে। মিনমিনে কণ্ঠে বলে, এমন পাগলামি করিস না তনয়। মরে গেলেই কি সব কিছু সমাধান হবে? যে বেঁচে থাকতে তোর মূল্য দিল না, তুই মরে গেলে তার কি যায় আসবে বল? কিন্তু তোকে ভালোবেসে এমন কত মানুষ আছে আশেপাশে, দেখ। আন্টি আঙ্কেল তোকে চোখে হারায়। তুই না থাকলে তাদের কি হবে বল? মিথিলা ঠিকই অন্য কাউকে খুঁজে নিতে পারবে, কিন্তু তুই বলতো, আঙ্কেল আন্টি কি পারবে আরেকটা তনয় খুঁজে আনতে? আমি কি পারবো অন্য একটা তনয়ের মতো বেস্ট ফ্রেন্ড খুঁজে আনতে? আমার খুব কষ্ট হচ্ছে আলো। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। বাজে কথা বলে না, শান্ত হ প্লিজ। কিচ্ছু হবে না তোর। এই আমি আছি তো। সত্যি তুই আছিস আলো? সত্যি তুই আছিস? আমি আছি তনয়, সব সময় আমি আছি তোর পাশে, তোর সাথে সারা জীবন থাকবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত। তনয় জড়িয়ে ধরে আলোকে। গভীর আলিঙ্গনে আবদ্ধ করে আলোকে নিজের বাহুতে। আলোর বুকে মাথা রেখে বলে, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না আলো। আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ। কখনো ছেড়ে যাব না তোকে আমি। যতদিন আলো আছে তনয়ের কিছু হবে না। কিচ্ছু হবে না। শুধু আলো থাকলেই হবে। তনয়কে বুকে জড়িয়ে আলো মৃদু হাসলো। তনয়ের পাগলামি কথাবার্তায় তার মনে ফাগুন হাওয়া লাগিয়ে গেল। তনয়ের কণ্ঠে তার যেমন কষ্ট হচ্ছে, তেমনি তনয় আর মিথিলার আলাদা হয়ে গেছে ভাবতেই তার ভেতরে থাকা প্রেমিকা সত্তা আনন্দ করছে। নিজেকে নিজে মনে মনে কয়েকবার বকাঝকা করল আলো। তার প্রিয় মানুষটা তার বুকে কাঁদছে,
আর সে কিনা খুশি হচ্ছে, কিন্তু তার মন তাকে উত্তর দিল কেন খুশি হবে না। শেষমেশ তনয় যে তার। তনয় কিছুক্ষণ পর মাথা তুলে তাকায় চারপাশে, নানা রকম ডেকোরেশন দেখে অবাক হয়ে তাকায় আলোর দিকে। বোকা বোকা ভাবে বলে, এখানে এত ডেকোরেশন কেন? আজ আমার জন্মদিন ছিল। যা দেখ, আজকেও ভুলে গেছি। কাল তোকে চকলেট কিনে দিব মনে করে। তোকে গিফটও দেওয়া হয়নি, এবার চকলেটটাও মিস হলো। কথাগুলো বলেই আরও গভীরভাবে জড়িয়ে ধরে তনয় আলোকে। আলোর চোখে মুখে তখন খুশির ঝলকানি। তনয়ের চুলের মাঝে আঙুল চালাতে চালাতে মনে মনে বলে, তুই আমার কাছে গিফট তনয়। এই যে আমাকে জড়িয়ে আছিস গভীর আবেগে, এটাই আমার জীবনের পাওয়া। বর্তমান কবে সবে মুখোমুখি বসে আছে রুহি এবং আলো। এই সেই রমণী যার জন্য তনয়ের এত পাগলামি, এত দুঃখ বিলাস। তার ছেলের হাসি হাসে আলো। সামনে বসে থাকা রমণীর চেয়ে কোনো অংশে কম নয় সে। তবুও কেন তনয় তাকে ভালোবাসলো না? কেন চাইল না তার দিকে মায়া মায়া দৃষ্টিতে? কেন হারিয়ে গেল অন্য রূপবতীর মাঝে? রুহির দিকে তাকিয়ে আফসোস হয় আলোর। এই মেয়ের বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চায় তনয়। নিজের সুখে দুঃখে এই মেয়েটাকে পাশে চায়। সারা জীবন এই মেয়েটার অর্ধাঙ্গ হয়ে কাটাতে চায়। নিজের ভাগ্যের ওপর নিজের হাসি আসে আলোর। কি অদ্ভুত ভাগ্য তার! যতবার সে তনয়কে পাবার আশা করে, জীবন তাকে তত নির্মমভাবে আশাহত করে। রুহির দিকে তাকিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলে আলো। তারপর হাসি হাসি মুখ করে বলে, আমাকে চিনেছো নিশ্চয়ই। তোমাকে চিনব না কেন? তোমার আর তনয়ের বন্ধুত্বের চর্চাই তো ক্যাম্পাস মুখরিত। ছোটবেলার বন্ধু তো, তাই হয়তো। তার থেকে বেশি কিছু কি না আলো? রুহির প্রশ্নে থমকায় আলো। চুপ থাকে কয়েক মুহূর্ত, তারপর নিজেকে ধাতস্থ করে উত্তর দেয়। এর চেয়ে বেশি কিছু হলে কি তুমি তনয়ের জীবনে থাকতে? আলোর উত্তরে চুপ হয়ে যায় রুহি। রুহির সাথে তনয়ের পরিচয় অনার্স প্রথম বর্ষে থাকাকালীন। তাদের নবীনবরণ অনুষ্ঠানে রুহি এসেছিল তার বোনের সাথে। লাল শাড়ি পরে স্টেজে উঠে এক প্রকার সবাইকে মাতিয়েছিল নাচে গানে। সেই প্রথম তনয় দেখেছিল রুহিকে, আর দ্বিতীয়বার ভেঙেছিল আলোর হৃদয়। মুগ্ধ নয়নে যখন আলো তাকিয়েছিল তনয়ের দিকে, তনয়ের চোখ তখন রুহির ওপর আবদ্ধ। পারফরমেন্স শেষে রুহি যখন স্টেজ থেকে নামলো, তখন তনয় আগ বাড়িয়ে কথা বলেছিল তার সাথে। আইডি এক্সচেঞ্জ করলো, নাম্বার এক্সচেঞ্জ করলো, আরও কত গল্পে মেতে উঠলো দুজনে। ততক্ষণে ভিড়ের ভেতর যে সে আলোর হাত ছেড়েছে খেয়ালই করেনি হয়তো। আলো আবারও দাঁড়িয়েছিল সেদিন, ধ্বংস হতে দেখছিল নিজের হৃদয়ে বানানো দ্বিতীয় সাম্রাজ্য। মুচকি এসে নিজের ভালোবাসাকে ভৎসনা করছিল আলো। রূপে গুণে লক্ষ্যেও সে পেল না তনয়ের মন। 3 বছর ভালোই চলছিল তনয় আর রুহির সম্পর্ক। প্রথমে কথা বলা, তারপর প্রেম, সব ঠিকই ছিল। কিন্তু এখন তনয় ভয় পাচ্ছে রুহিকে হারানোর। আগের বারের মতো সে হারিয়ে ফেলতে চাচ্ছে না রুহিকে। এসব নিয়ে ঝামেলা করে রুহি কিছুদিন আগে তনয়ের সাথে রাগে ক্ষোভে রুহির বাসার সামনে গিয়ে সিনকেট করে তনয়। তারপর থেকে রুহি ভীষণ ক্ষেপে আছে তার ওপর। কোনো মতেই কথা বলছে না তনয়ের সাথে। উল্টো হুমকি দিয়েছে অন্য কোথাও বিয়ে করে ফেলবে। বাসায় রুহির জন্য ছেলে দেখাও চলছে বর্তমানে। নীরবতা ভেঙে বেশ জোরেই হাসে আলো। হাসতে হাসতে রুহিকে বলে, রুহি, একটা ছেলেকে আমি সেই ছোট্ট থেকে ভালোবেসে আসছি জানো। নিজের সবটুকু উজাড় করে তাকে চেয়ে গেছি নিজের করে, কিন্তু সৃষ্টিকর্তা আমার দিকে হননি। দুবার তাকে নিজের করে পাবার সুযোগ হারিয়েছি আমি, তৃতীয়বার আর হারাবো না, কথাটা মাথায় রেখো। রুহি ঘেমে উঠেছে। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে সে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। আলো চোখে মুখে অদ্ভুত এক হাসি খেলা করে বেড়াচ্ছে। কি বলতে চাইছো? বলতে চাইছি আজ বিকেলের ভেতর তোমাদের রিলেশন ঠিক না হলে আমি তনয়ের সাথে দেখা করব। তাকে জানাবো আমার গোপন অনুভূতির কথা, তাকে ভেবে কত রাত নির্ঘুম কাটিয়েছি সেসব কথা তাকে জানাবো। তারপর যে করেই হোক তাকে নিজের করে নেব। তার জন্য যা করা লাগে আমি করব। তুমি যেহেতু ওকে ভালোবাসো, তাই একটা সুযোগ তোমাকে দিলাম, যেন তোমার আফসোস না হয়। আজ উঠি, অন্যদিন দেখা হবে। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না আলো। চুপচাপ উঠে চলে গেল ব্যাগ হাতে নিয়ে। রুহি সেদিকে তাকিয়ে থমকে রইল কয়েক মুহূর্ত। আলো কি তাকে হুমকি দিয়ে গেল নাকি? তনয়ের রুমে বউ সেজে বসে আছে রুহি। তার পাশে বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তনয়। রুহি বার দুয়েক মাথা তুলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু তনয়ের বেহায় দৃষ্টি তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। রুমের চারিদিকে ফুল দিয়ে সাজানো, রজনীগন্ধার সুগন্ধে সারা রুম ভরে গেছে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোলাপের পাপড়ি। তার উপর লাল একটা বেনারসি পরে বসে আছে রুহি। তার পাশে বসে আছে তনয়। নীরবতা ভেঙে প্রথম কথা বলল তনয়। আজ তোমাকে বউ বউ লাগছে যে। তা আমার বিয়ে হয়েছে, আমাকেই তো বউ লাগবেই। তারপরেও সুন্দরী বউ লাগছে। হেসে ফেলে রুহি তনয়ের কথাতে। তনয়ের বুকে মাথা রাখে, তার বাহু জড়িয়ে ধরে মাথার ওড়নাটা ভালোভাবে টেনে নেয়। তনয় গভীর আবেশে জড়িয়ে নেয় নিজের প্রিয়তমা স্ত্রীকে।
কত কষ্টে এসে পেয়েছে রুহিকে। অবশ্য রুহিকে নিজের করে পাবার পেছনে অনেক বড় অবদান রয়েছে আলোর। সে না থাকলে বোধহয় রুহিকে পাওয়া হতো না। সকালে আলো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর সত্যি সে তনয়কে কল দিয়েছিল। তার ধৈর্যের বাঁধ এবার সত্যি ভেঙে যাচ্ছে। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে আলো। এবার আর পিছু পা হবে না সে। সারা জীবন সে তনয়ের বন্ধুত্ব হারানোর ভয়ে সয়ে গেছে এক যন্ত্রণা। আর নয় এই বিষাক্ত অনুভূতি বয়ে নিয়ে বেড়ানো। প্রত্যেকবার চোখের সামনে তনয়কে অন্য কারোর জন্য ছটফট করতে দেখতে পারবে না আলো। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা আলোর থেকে বেশি কেই বা বোঝে। আর তনয় তাকে বলে সে নাকি প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখার অনুভূতি বোঝে না। তার ছেলের হাসি হাসে আলো। তনয়কে ফোনে জানায় যদি বিকেল পর্যন্ত রুহি তাকে কল না দেয় তাহলে বিকেল আলো তনয়ের সাথে দেখা করতে চায়। তনয় রাজি হয় আলোর কথাতে। বেস্ট ফ্রেন্ডকে চোখ বন্ধ করে ভরসা করে তনয়। নিশ্চয়ই আলো কোনো ব্যবস্থা করবেই। অন্যদিকে রুহি স্তব্ধ হয়েছিল অনেকক্ষণ। তনয়কে সে সত্যি ভালোবাসে, কিন্তু কয়েকদিন আগে করা তনয়ের সিক্রেট এর কারণে তার বাবা তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চাইছে। বাবার কথা মতো ছেলের সাথে দেখাও করেছে রুহি। এই দেখা করার ঘটনাটাও তনয়ের সামনেই করেছে, যার কারণে সে রাগে ক্ষোভে অনেক কিছু করে ফেলেছে। তনয়ের ওপর রুহির রাগ জমেছিল। তনয়ের ব্যবহারে রাগ হওয়ারই কথা, কিন্তু রাগের বশবর্তী হয়ে সে পারবে না তনয়কে হারাতে। আলোর চোখে সে তনয়ের প্রতি যে মায়া দেখেছে তা মিথ্যা নয়। একটা মেয়ে হয়ে একটা মেয়ের অনুভূতি বোঝা যায়। সে বুঝতে পারে আলো তনয়কে অনেক ভালোবাসে, শুধু বোকা তনয়ই বোঝে না। রুহির চিন্তায় মগ্ন তনয় তখন সিগারেটে দুঃখ টান দিচ্ছে। মানুষ মনের সুখে সিগারেট টানলে সেটা হবে সুখ টান, আর দুঃখে সিগারেট টানলে সেটা হবে দুঃখী টান। ভাবনায় ছেদ ঘটায় রুহির কল। কল পেয়ে যেন পৃথিবী পেয়ে গেছে এত খুশি হয় তনয়। কল রিসিভ করতে কানে ভেসে আসে রুহির কয়েকটা কথা। তনয়, আমাকে ভালোবাসলে আজই আমাকে বিয়ে করতে হবে। আমাদের বিয়ের পর বাবা আর আমাকে জোর জবরদস্তি করতে পারবেন না। তোমারও আর আমাকে হারানোর ভয় পেতে হবে না। যদি তুমি সত্যি আমাকে নিজের করে পেতে চাও তাহলে বিকেলে আমি অপেক্ষা করব তোমার জন্য কাজী অফিসের সামনে। নিজের বন্ধুদের নিয়ে চলে এসো। আর যদি না আসতে পারো তাহলে আমাকে ভুলে যেও। কথাগুলো শোনার পর তনয় যেন আকাশ থেকে পড়েছিল। যেই রুহিকে হাজারবার বলেও বিয়েতে রাজি করানোর উপায় ছিল না, সে নিজে বিয়ের কথা বলছে। হাতে সিগারেট ফেলে খুশিতে চেঁচিয়ে ওঠে তনয়। চটজলদি কল লাগায় আলোকে। 2-3বার কল দিলেও তাকে পায় না তনয়। প্রত্যেকবার তার ফোন বন্ধ পায়। অগত্যা রেডি হয়ে বেরিয়ে পড়ে নিজের প্রেয়সীকে বউরূপে ঘরে আনতে। তনয়ের পরিবার আগে জানতো রুহির কথা, আর রুহির পরিবারকে তো তনয় জানিয়েছেই। রুহির কথা মতো তনয় আর রুহির বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় বিকেলেই। স্বস্তির শ্বাস ফেলে রুহি। তনয় এখন তার, অন্য কেউ তনয়কে কেড়ে নিতে পারবে না। তনয় আর রুহির বিয়েতে ছিল রুহির 2টা ফ্রেন্ড আর তনয়ের 3জন বন্ধু। আলোকে অনেকবার কল দিয়েও না পেয়ে তাকে ছাড়াই নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল তনয়। খারাপ লাগছিল তনয়ের। নিজের জীবনের সেরা মুহূর্ত নিজের বেস্ট ফ্রেন্ডকে মিস করছিল ভীষণভাবে। মেয়েটা কই যে ঘাপটি মেরে আছে কে জানে। বিয়ের পর বউ নিয়ে বাসায় আসে তনয়। তার মা বাবা বিয়েতে অমত করেননি, শুধু চাইছিলেন একমাত্র ছেলের বিয়েটা যেন ধুমধাম করেই হয়। তবুও ছেলে নিজের পছন্দের মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, এটা ভেবে শান্তি পাচ্ছেন দুজনে। তনের আনন্দ আজ বাঁধন হারা হয়েছে। দুবার আলোর কথা মনে উঠলেও বাসরাতে আসনে বসে থাকা লাল টুকটুকে বউকে দেখে বেজায় ভুলে গেছে আলোর কথা। রাত 3:20। তলায় ডুবে আছে রুহির মাঝে। গভীর ভালোবাসায় সিক্ত দুজনের মন প্রাণ দেহ। দুষ্টুমিতে ছুঁয়ে দিচ্ছে তনয় রুহির গাল, চোখ, নাক, ঠোঁট। তনয় লজ্জা রাখা রুহির গালে টুপ করে একটা চুমু খেলো। তাকে গভীর আবেশে বুকে জড়িয়ে বলল, এই জীবনে তোমাকে পেয়ে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আর আমার কিচ্ছু চাওয়ার নাই সৃষ্টিকর্তার কাছে। শুধু এটুকু চাই যেন আল্লাহ সব সময় তোমাকে আমার করে রাখে। আমি সব সময় তোমারই থাকবো তনয়। সারা জীবনের জন্য তোমার হয়ে গেছি আজ আমি। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, দেখো, কেউ না। কথাগুলো বলে রুহি তপ্ত এক চুমু খায় তনের উন্মুক্ত বুকে। চিন্তিত হয়ে ওঠে তার চোখ জোড়া। আলো কোথায় আছে, কি করছে কে জানে। মেয়েটার খোঁজ পেল না একবারও সেই সাক্ষাতের পর। ভালোবাসার মানুষটাকে মেয়েটা স্ব ইচ্ছায় অন্যকে সঁপে দিয়েছে। তার হৃদয়ে ব্যথা ঠিকই অনুভব করতে পারছে রুহি। তনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস গোপন করে নিল রুহি। আলো মহান, তাই নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দিল, কিন্তু রুহি স্বার্থপর। সে পারবে না আলোর মতো মহান হয়ে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখতে। নিজেও 2 হাতে জড়িয়ে ধরল তনয়কে শক্ত করে, যেন ছেড়ে দিলে চলে যাবে তনয় কোথাও। বিয়ে করছিস না কেন চার চোখ? একে তো চোখে কম দেখিস, তারপর আবার বুড়ি হচ্ছিস।
তোর জন্য তো ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে। 1 বছরে বাচ্চা একটা ছেলেকে কোলে নিয়ে কথাগুলো বলল তনয়। জানালার বাইরে তাকিয়ে আর মনে অতীতের কাহিনী ভাবছিল আলো। ভাবনা ছেদ ঘটায় তনয়ের কথাগুলো। ঘাড় ঘুরিয়ে তাকায় আলো তনয়ের দিকে। বুকের ভেতর ধুপ করে ওঠে তার হৃৎপিণ্ডটা। অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে তার বক্ষস্থলের হৃদয়টা। শরীরের কম্পন দৃশ্যমান। হালকা হেসে নিজেকে সামলানোর চেষ্টা করলো আলো। হাত বাড়িয়ে কোলে তুলে নিল তনয়ের কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে। দেখতে একদম বাবার ফটোকপি হয়েছে ছেলেটা। তনয়ও ছোটকালে এরকম দেখতে ছিল। তাদের ফটো অ্যালবামে দেখেছে আলো। বাচ্চাটাকে আদর করতে করতে আলো উত্তর দিল, তুই একবারটার বাপ হয়ে গেলি আর আমি এখনো সিঙ্গেল সুন্দরী রয়ে গেলাম বলে কি আফসোস হচ্ছে? তুই বিয়ে করলে এতদিনে এক পিচ্চির মা হয়ে যেতিস তুই নিজেও। কি এমন পড়াশোনার চাপ তোর যে বিয়ের কথা শুনলে নাক ছিটকানি দিয়ে পালাস? বাসাতেও তো আসিস না 5 বছর যাবত। পড়াশোনায় ডুবে থাকি, তারপর ভিসার গন্ডগোলে দেশে আসা হয় না, আর বিয়ের সময় হলেই করব, সুপাত্র পেলে। কোলের বাচ্চাটাকে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় আলো। তনের অংশ বাচ্চাটা ভাবতে আলো গভীরভাবে জড়িয়ে নেয় তাকে। বাচ্চাটার মাথায় কোকড়া চুলগুলো একদম তনয়ের মতো। বাচ্চাটার চোখগুলো তনয়ের চোখের মতো। বাচ্চাটার শরীর থেকে যেন তনয়ের শরীরে ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এগুলো মনে হতেই বাচ্চাটিকে আরও কয়েকটা চুমু খায় আলো। তার মাথায় ঠোঁট ছুঁয়ে রাখে অনেকটা সময়। আলোকে অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তনয়। মেয়েটা আগের থেকে শুকিয়ে গেছে অনেকটা। চোখে মুখে কেমন একটা ক্লান্ত ভাব। চোখের নিচে দেবে গেছে অনেকটা। চুলগুলো হাত খোপা করা। চোখে মোটা ফ্রেমের গোল চশমা, গোলগাল চেহারার আলো। 4টে বছরে কত কি পাল্টে গেছে বলে মনে হলো তনয়ের। কয়েকটা কথা বলতে চেয়েও বলতে পারছে না তনয়। অথচ একটা সময় এই মেয়েটাকে নিজের মনের সব খবর জানিয়ে দিত সে নির্দ্বিধায়। একবারও ভাবতো না তাকে বলার আগে, সংকোচও হতো না তার। অথচ এখন এত সংকোচ, এত জড়তা। তবু মনে মনে কথা সাজিয়ে আলোর দিকে তাকায় তনয়। সত্যি কি পড়াশোনার চাপ, নাকি আমাকে দেখতে চাস না চোখের সামনে আলো? অবাক চোখে তাকায় আলো তনয়ের দিকে। বাকরুদ্ধ হয়ে পড়ে সে কয়েক মুহূর্ত। নিজেকে সামলে উত্তর দিল, এমন কেন হবে? তোকে দেখতে না চাওয়ার কি কোনো কারণ আছে? ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে হৃদয় জ্বলে পড়ে ছারখার হয়ে যায় আলো। বিরহের দহনে দগ্ধ হয় বক্ষস্থল। সেখানে যদি নিজের সর্বোচ্চ টুকু দিয়ে ভালোবাসা হয়, তাহলে নিজের প্রিয় মানুষকে কারো পাশে দেখলে অনুভূতিগুলো অস্থির হয়ে ওঠে। আমি কারণ তাই না তোর বাড়ি না ফেরার? আমার বিয়ের দিন চলে গেলি আমার থেকে দূরে, যোগাযোগ বন্ধ করে দিলি একেবারে। আমার বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিলি, যেন আমি তোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারি। কি অদ্ভুত তুই আলো! দেখতে দেখতে কেটে গেছে রুহি আর তনয়ের বিয়ের 1 বছর। এই 1 বছরে হাজারবার খোঁজ করেছে তনয় আলোর। কিন্তু মেয়েটা যেন কর্পূরের মতো নুবে গেছে তার বিয়ের দিন থেকে। হারিয়ে গেছে সবার থেকে হুট করে। বিয়ের 1 সপ্তাহের মাথায় তনয় আলোর বাসায় গিয়ে খোঁজ করে জানতে পারে ইয়ার লজ দিয়ে আলো সেই 7 দিনের ভেতর পাড়ি জমিয়েছে তার বড় বোনের কাছে অস্ট্রেলিয়ায়। তার জোরাজুরিতে তার দুলাভাই আর্জেন্টভাবে তাকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করেছে। এটা জেনে স্তব্ধ হয়ে যায় তনয়। তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আলো। তার সকল কিছু সঙ্গী সাথী ছিল আলো। তার সকল সমস্যার সমাধান ছিল আলো। অথচ সেই আলো যেন হারিয়ে গেছে তার থেকে। এতটা দূরে চলে গেছে যে চাইলেই তার নাগাল পাওয়া যায় না। মানতে পারে না তনয় যে তার বেস্ট ফ্রেন্ড দেশ ছেড়েছে তাকে না জানিয়ে। অভিমানে তনয়ের মন তখন পাথর। কিছুতেই মানতে নারাজ সে আলো তাকে জানালো না এত বড় একটা কথা। অস্থিরতায় তার অবস্থা কাহিল। তার এই অস্থিরতা দেখে চিন্তিত হয়ে পড়ে রুহি। তনয়কে এতটা অস্থির সে আগে কখনো দেখেনি। আলো চলে যাবার কারণটা সে ঠিক বুঝতে পারে, তবে বোকা তনয় বরাবরের মতোই অবুঝ। তনয়ের মন খারাপ কমাতে সে রাতে রুহি বাসায় দাওয়াত করে তনয়ের কয়েকজন বন্ধুদের। সন্ধ্যা থেকে আড্ডায় মেতে ওঠে সকলে। তারপর রাত গভীর হতেই এক এক করে সবাই চলে যেতে লাগে। তবে খুব জোর করেই তনয় তার বন্ধু রনিকে আটকে ফেলে বাসায়। কিছুতেই যেতে দেয় না। সেই রাতে ছাদে দাঁড়িয়ে দুজন স্মোক করছিল। হুট করেই তনয় বলে, আলোর দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা তোরা সবাই জানতিস? হ্যাঁ জানতাম, এমনকি এয়ারপোর্টে আমরা সবাই মিলে বিদায় দিতে গিয়েছিলাম। আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না তোরা? আলো আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। আমি ওকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর ও একটাবার আমাকে বলে গেল না? বেইমান একটা। রাগাক্ষোভে কথাগুলো বলে সিগারেটে টান দেয় তনয়। তার কথা শুনে হাসতে থাকে রনি। হাসতে হাতে হাতে সিগারেট ফেলে দেয় ছাদে। রেলিংয়ে 2 হাত রেখে হেসেই চলে অনবরত। তার দিকে তাকিয়ে বিব্রত হয় তনয়। এমন পাগলের মতো হাসতে কেন সে? ভ্রুকুচকে প্রশ্ন করে।
এমন পাগলের মতো হাসছিস কেন? উল্টো চোর গৃহস্থকে বকছে, এটা ভেবে হাসছি। তোকে আমরা সবাই কল দিয়েছিলাম তো নয়, তোর সময় ছিল না কল ধরার, আমাদের কথাগুলো শোনার। তখন তো তুই নতুন বউকে নিয়ে হানিমুনে ব্যস্ত, নিজের ফ্রেন্ডশিপের সম্পর্কে খবর নেওয়ার সময় কি তোর বাকি ছিল? লজ্জিত হয় তনয়। সত্যি বিয়ের পরে একদম পুরোটা সময় সে রুহির সাথে কাটিয়েছে। নিজের ফোনটাও হাতে নিতে পারেনি ঠিক করে। তাছাড়া রুহিও কেমন যেন চোখে চোখে রেখেছিল তাকে, চোখের আড়াল হতেই দিত না। তারপর তারা গেল হানিমুনে খাগড়াছড়ি। ফিরে এসে আলোর খোঁজ করতে জানতে পারলো আলো নেই। তারপর অভিমানে আর খোঁজ নেয়নি মেয়েটার। তরাই রনির দিকে তাকিয়ে ফোঁস করে ওঠে। মানছি আমি প্রথমে যোগাযোগ করতে পারিনি ওর সাথে, কিন্তু ও কিভাবে পারলো আমাকে না বলে দেশ ছেড়ে চলে যেতে? আবারও হেসে ওঠে রনি, হাসতে হাসতেই বলে, যেভাবে না বলেই তোকে ভালোবেসে গেছে সেই ছোটকাল থেকে, দুঃখে পাশ থেকে এসে দাঁড়িয়েছে, ভরসার হাত বাড়িয়ে দিয়েছে তুই না বলতেই। যেভাবে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোর ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে, ঠিক সেভাবে। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছায় তনয়। চিন্তাশক্তি লোপ পেয়েছে বোধহয় তার। আলো তাকে ভালোবাসতো, এটা হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য তার কাছে। কোনো মতে কাবা গলায় প্রশ্ন সাধে। আলো আমাকে ভালোবাসতো? তুই আসলে একটা বড় রকমের গাধা তো নয়, তোকে বুদ্ধিমান ভাবা আমরা সবাই এই তথ্য জেনেছি যখন তুই রুহির প্রেমে পড়লি তখন। গাধার সাথে সাথে তুই অন্ধ, না হলে যা আমরা দেখতে পাই তুই তা বুঝতে পারলি না, তুই অবাক হচ্ছি। স্তব্ধ তনয় রনির দিকে অবিশ্বাসের চোখে তাকায়, যেন রনি এখন পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথাটা বলছে তার সামনে। অনুপল না কাটতেই রনি আবারও বলল, তোকে ভালোবেসে মেয়েটা যে যন্ত্রণার সাথে সাক্ষী করছিল, ক্ষণে ক্ষণে শুধু ওর হৃদয় রক্তক্ষরণের কারণ হয়েছিস তুই, আর তোকে এটা ফুলের টোকা পর্যন্ত লাগতেইনি। তুই তো অন্ধকার আসলেই জানা ছিল না আমাদের। সেই একসাথে বড় হয়েছি আমরা, সেম স্কুল, সেম কলেজ, সেম ভার্সিটিতে পড়ছি। আমরা সকলে জানি, অপেক্ষায় ছিলাম তোকে এই বন্ধুত্ব কবে ভালোবাসায় রূপ নেবে। মেয়েটা তো তোকে সেই কবে থেকে ভালোবাসতো, শুধু বাকি ছিল তোর ওর ভালোবাসাটা। কিন্তু তুই তো ওকে সবসময় অন্য মানুষের মাঝে খুঁজে বেড়াতিস অনুভূতি, ছায়ার মতো পাশে থাকা মানবীটির কথা কখনো বলার চেষ্টা করিসনি, কখনো একটিবার ওর চোখের দিকে চোখ রেখে চোখের ভাষা বোঝার চেষ্টা করিসনি। প্রথমে মিথিলাকে আনলি নিজের জীবনে, দূরে ঠেলে দিল আলোকে। আমরা সকলে দেখেছি ওর ছটফটির অস্থিরতা, মন খারাপের দিনে তীব্র হতাশার হাসি। তুই দেখিসনি, দেখার চেষ্টাও করিসনি। তোর কখনো মনে হয়নি মেয়েটাকে কেন নিজের জীবনে কাউকে আনে না, কেন তোকে কাউকে সুযোগ দেওয়ার, তাকে ভালোবাসার। তোর হৃদয়ে ভালোবাসার দরজা বারবার খুলেছে, শুধু সেই দরজা করোনাতে পারেনি আলো। দীর্ঘশ্বাস ছাড়ে রনি। অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বুকের ব্যথাটা কমানোর চেষ্টা করে। আলো নামের মেয়েটার অনুভূতিগুলো এত তীব্র, মনে পড়তেই বুকে ব্যথা করে তার। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, তারপর যখন মিথিলা তাকে ছেড়ে গেল, আলো যেন আবারও প্রাণ ফিরে পেল। এতটা খুশি ছিল মেয়েটা যে আকাশে চাঁদ পেয়েছে, কিন্তু ঠিকই ভার্সিটিতে উঠে তুই ওর অনাদরে আবারও পেয়ে ঠেকলি। নবীন বরণের দিন আলোর পারফর্ম করার কথা ছিল, কিন্তু একটা গান সাথে গিটার বাজানোর কথা ছিল তোর। তুই রুহির এত মেতে উঠলি যে ওই ক্যাম্পাসে ভিড়ে হাত ছেড়ে চলে গেলি রুহির কাছে। ভিড়ের মাঝে মেয়েটা ছলছল চোখে তুই বাদের সবাই দেখছিল, তোর জন্য পারফর্ম করলো না মেয়েটা, শুধু শুধু তুই গিটার বাজাবি বলেই অনুষ্ঠানে পারফর্ম করতে চেয়েছিল ও। কিন্তু দেখ, আজকে একটাবারও অভিযোগ করলো না এটা নিয়ে। তারপর তোদের সম্পর্ক চলাকালীন মুহূর্তে আলো মৃত্যু যন্ত্রণা পেয়েছে, চোখের সামনে তার ভালোবাসাকে দেখেছে অন্য কারো যত্ন নিতে, খেয়াল রাখতে, হাত আঁকড়ে ধরতে। ভাবতে পারিস মেয়েটা কতটা যন্ত্রণা সহ্য করেছে তোকে ভালোবেসে? তরাই নির্বাক শ্রোতার ভূমিকা পালন করছে এই মুহূর্তে। তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। রনি যেগুলো বলছে সবই সত্যি, তাহলে আলো তাকে সত্যি ভালোবাসতে সে অবোধ ছিল, বোঝেনি। রনি আবারও বলে, তোর বিয়ের পর তুই তো ব্যস্ত হয়ে গেলি নতুন বউ নিয়ে। আমরা গেছিলাম আলোর কান্না, তার অস্থিরতা, তার ব্যাকুলতা, এদের তীব্র হাহাকার নিয়ে করা তার চিৎকারগুলো। আঙ্কেল আন্টি ওর সামলাতে না পেরে আমাকে কল দিয়ে সবাই মিলে ওর কাছে যে মেয়েটার কান্না ঠোঁটে নিঃশ্বাস নিতে পারছিল না, ফ্লোরে বসে দেওয়ালে হেলান দিয়ে চিৎকার করে কাঁদছিল শুধু। আমরা যখন গেলাম তখন আমাদের পেয়ে কেঁদে কেঁদে বলছিল, আমার এত কষ্ট হচ্ছে কেন দোস্ত? আমি নিঃশ্বাস নিতে পারছি না রে, আমার বুকের ভেতর ভীষণ জ্বলে যাচ্ছে রে, আমি মরে যাচ্ছি দোস্ত, আমাকে বাঁচা প্লিজ, আমাকে বাঁচা প্লিজ, আমার কষ্টটা কমিয়ে দে না রে, আমি যা সহ্য করতে পারছি না। সে সারা রাত আমরা বিছানায় ছিলাম ওর সাথে। তুই যখন বাসর ঘরেতে বউ বিলাস ব্যস্ত, তখন আমরা ফ্লোরে হাত পা দমড়ে মুচড়ে দম বন্ধ করা অনুভূতি মরছিল। এটাই শূন্য হয়ে যাওয়ার পর বারবার আমাদের কাছে ছুটে আসছে, বলছিল, তনয় রুহির হয়ে গেল না রে, আমি ওকে একেবারে হারিয়ে ফেললাম বল, আমি আর কখনোই ওকে পাবো না, সব আশা শেষ হয়ে গেল আমার। কি কমতি আমার বল না, আমাকে কেন ভালোবাসলো না, কেন জড়িয়ে নিল না আমাকে? আবার কখনো নিজের চুল নিজেই টেনে কান্না করছিল, বিড়বিড় করে বলছিল, ও রুহিকে ছোবে তাই না,
ওকে নিজের ভালোবাসায় জড়িয়ে নেবে। আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে দোস্ত। আমাকে মেরে ফেল না তোরা, আমাকে শাস্তি দে, এই যন্ত্রণা থেকে মুক্তি দে। মেয়েটা সামনাসামনি সামলানো যাচ্ছিল না। আঙ্কেল আন্টি কান্নাকাটি করে বেহাল দশা অবস্থা। সকাল হতেই কি যেন হলো আলোর। নিজের মনকে শক্ত করে বলল, আর থাকবো না দেশে আন্টি। তো ওর কথা শুনে আরেক দফা কান্নাকাটি করলো। সারাত কান্না করা আলো দৃঢ় কণ্ঠে বলল যে তোকে এই জীবনে আর চোখের সামনে দেখাতে চাই না ও। আলোকে সকলে বেজানোর চেষ্টা করলে কিন্তু লাভ হলো না। 7 দিনের ভিতরে সব ব্যবস্থা করলো আলোর দুলাভাই। ওর পাসপোর্ট তো আগেই রেডি ছিল, আর ভিসা এলো আর্জেন্টভাবে। আলোর একটা মিথ্যা কথা ছিল, নিজের চোখের সামনে দেখলেও ও এবার সত্যি পাগল হয়ে যাবে, সামলাতে পারবে না নিজেকে। তাই দূরে সরে গেলে তোর থেকে, আমাদের থেকে, সবার থেকে, জানিস। এরপরে যখন ওকে আমরা সকল থেকে বিদায় নিতে গেলাম, একটিবারও নিজের কথা বললো না, শুধু বলে গেল, তনয়ের খেয়াল রাখিস প্লিজ। ওর বেস্ট ফ্রেন্ড যে আর থাকবে না ওর পাশে, ওর খেয়াল রাখার জন্য, তাই তোরা থাকিস। মেয়েটাকে শুধু দেখে অবাক হয়ে গেছিলাম আমরা। ও চলে গেছিল কেন জানিস? যে নিজের যন্ত্রণাগুলো ও সবার থেকে আড়াল করতে পারে, যেন সবাইকে এটা বুঝতে পারে যে তুই ছাড়াও ভালো আছে, সুখী আছে। কিন্তু সত্যিটা হলো, ও নিজে ভালো থাকা বিসর্জন দিয়ে গেছে। নিজের হাতে হত্যা করছে নিজের অনুভূতিগুলো। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে যোগাযোগ রাখলেও কয়েক মাস পর সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আলো। ভিডিও কলে রুহিকে দেখেছিল আলো তোর পাশে। ওর হাসিটা ছিল দেখার মতো। চোখের পানি নিয়ে মেয়েটা তার ঠোঁট চেপে হাসছিল। কি অদ্ভুত, তাই না? তনয়ের দিকে ঘুরে তাকায় রনি। তনয়ের চোখে ছলছল করছে পানি। সেদিকে তাকিয়ে রনি তাচ্ছিল্য প্রকাশ করে, ধীর কণ্ঠে বলে, তুই কখনো ধারণা করতে পারবি না তোর প্রতি আলোর ভালোবাসা গভীরতা। তুই ভালোবাসা পেয়েছিস, তবে হারিয়েছিস এক স্নিগ্ধ মানবীকে। তোর সংসার জীবন সুখী হোক দোস্ত, এটা আমার সকলের কাম্য। শুধু আলোর ভালোবাসার কথা জানার পর সিম্প্যাথি দেখিয়ে ওর সাথে যোগাযোগ করিস না। মেয়েটা খুব কষ্টে সামলে রেখেছে নিজেকে, তোর থেকে আড়াল করে। ওর নিজের মতো থাকতে দে, তুই তোর মতো থাক, এত বছর যেমন ছিলিস। অতীতের মতোই দীর্ঘশ্বাস ফেলে তনয় আলোর দিকে তাকিয়ে। আলো ততক্ষণে বাচ্চাটাকে কোলে নিয়ে আবারও চুমু খাওয়ার ব্যস্ত হয়ে গেছে, তার প্রশ্ন অগ্রাহ্য করে। আলোর বাহু টেনে ধরল তনয়। চারিদিকে শোরগোল শোনা যাচ্ছে প্রচুর। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরেছে আলো, বাবা মায়ের অনেক জোরাজুরিতে। কোনোভাবেই আর নাকচ করতে পারেনি বাবা মায়ের আবদার। তবে এত বছর পর তনয়ের সামনাসামনি পড়তে হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠছিল তার। সামনাসামনি দেখেছিল 5 বছর আগে তনয়ের বিয়ের আগের দিন। তারপর আজ যতবার দেখেছে, হয়তো ছবিতে, নয়তো কোনো বন্ধুর ফেসবুক স্টোরিতে। কম্পিত হৃদয় নিয়ে টানা 18 ঘন্টা জার্নি করে ফিরে আসলো নিজের জন্মভূমিতে। বুকের মধ্যে তোলপাড় করা ঝড়কে শান্ত রাখার প্রাণপণে চেষ্টা করে আলো। বাসায় এসে বাসা থেকে বের হয়নি সে। অথচ তার বাবা মা ফোন করে তার সব বন্ধুগুলোকে ডেকেছে, সাথে ডেকেছে তনয়কেও। যার থেকে পালানোর এত প্রচেষ্টা শেষে কিনা তার সামনেই পড়তে হলো তাকে। তবে আলো এসে অবাক হয়েছে তনয়ের কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে দেখে। বাচ্চাটার 1 বছর হয়ে গেছে শুনে আরও বেশি অবাক হয়েছে। শেষবার তনয়কে দেখেছিল সে তাদের এক কাছের বন্ধুর বাড়িতে। তখন রুহি প্রেগনেন্ট ছিল হয়তো। কি মিষ্টি তাকে দেখতে লাগছিল। আলো মনে প্রাণে চাইতো তনয় ভালো থাকুক। তনয় ভালো আছে দেখে খুশিতে তার বুক ভরে উঠেছিল। সাথে উকি দিয়েছিল এক সুখ ও যন্ত্রণা। কি দরকার ছিল ছবিটা তার সামনে আসার? আজ তনয় তাকে ভালোবাসলে এসব ভালোবাসা তার হতো। তনয়ের সাথে তার একটা সুখের সংসার হতো। কি অদ্ভুত, তাই না? শুধু একটা মানুষ ভালোবাসলো না বলে আলোর জীবনটা অন্ধকারে ছেয়ে রইল। সংসার হলো না, শান্তি পেল না, স্বস্তি হারালো। দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে আসা অনুভূতিগুলো দূরে সরিয়ে রাখে আলো। সামনে থাকা তনয়ের দিকে তাকিয়ে বলে, এখন কি হাত ধরে টানাটানি করার বয়স? হাত ছাড়। আমাকে ভালোবাসতিস বললি না কেন আলো? একটাবার বলতিস। তাহলে কি হতো? রুহিকে ছেড়ে কি আমাকে বিয়ে করতিস? চুপ হয়ে যায় তনয়। আলোকে সে ভালোবাসতো শুধু বন্ধু হিসেবে, কখনো আলোর প্রতি বিশেষ চোখে তাকায়নি সে। দেখেনি খেয়াল করে আলোর মায়াবী মুখটা, কাজল কালো আঁখি জোগাল। রুহিকে সে ভালোবেসেছে ভীষণভাবে। তবে সে ভালোবাসা হয়তো আলোর ভালোবাসার কাছে তুচ্ছ, অতি নগণ্য। তার নির্বাক চাহনি থেকে আলোই কথা বলে, ওসব পুরনো কথা বাদ দে। এক বাচ্চার বাপ হয়ে দেখছি বুড়ো হয়ে গেলি, ভীমরতি হচ্ছে তোর। ওসব আবার ভালোবাসা নাকি? আবেগের বয়স ছিল সেসব। আর এসব বাজে কথা কে বলে তোকে? তনয় নীরবতা ভেঙে কথা বলে, তাহলে বিয়ে করছিস না কেন? আঙ্কেল আন্টি এতবার বলছে, তুই রাজি কেন হচ্ছিস না? নিজেকে এতটাও স্পেশাল ভাবিস না তনয়, যে তোর জন্য আমি বিয়ে করব না। আমাকে দেখ, আমার কি বিয়ের বয়স হয়েছে? তাছাড়াও লাইফটা এনজয় করতে চাই। জানিস অস্ট্রেলিয়ায় কত সুযোগ আসে, কত অপরচুনিটি অপেক্ষা করছে আমার জন্য। সেসব উপেক্ষা করে নিজেকে এখন বাঁধতে চাইছি না কোনো বাঁধনে। কথার মাঝে সেখানে আসে রুহি। আলোর কোলে থাকা ছোট্ট বাচ্চাটাকে আদর করে দেয় মাথায় হাত বুলিয়ে। তনের বাহু জড়িয়ে ধরে দাঁড়ায় সে। আলো একবার সেদিকে তাকায় এক পলক। বুকের ভেতর চিনচিন করে উঠতেই চোখ সরিয়ে নেয়। আলোর উদ্দেশ্য রুহি হাস্যোজ্জ্বল মুখে বলে, কি গল্প
কি গল্প হচ্ছে দুই বেস্ট ফ্রেন্ডের ভিতর? আলো হাসি মুখে উত্তর দেয়। তেমন কিছুই না, টুকটাক কথা। বাচ্চাটা তোমার কোলে কি সুন্দর রয়েছে আলো। জানো, একে সামলাতে হিমশিম খেতে হয় সকলকে। কারো কোলে দণ্ডও থাকতে চায় না। কেউ কোলে নিলেই কান্নাকাটি শুরু করে দেয়। অথচ দেখো, তোমার কোলে কেমন ঘাপটি মেরে আছে। আলো অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তাই নাকি? তবে এত শান্ত হয়ে কোলে আছে যে? আমি বুঝতে পারছি না, হয়তো মায়ের মতোই ভালোবাসা অনুভব করছে। স্তব্ধ চোখে স্ত্রীর দিকে তাকায় তনয়। রুহির কথার ইঙ্গিত ঠিকই বুঝতে পারে আলো। চটজলদি কোলের বাচ্চাটাকে রুহির কোলে দিয়ে দেয়। তারপর বলে, মা তো মাই হয়, তার মতো আবার কেউ হয় নাকি? রুহি ইতস্তত বোধ করে। সে বেপাশে কথাটা বলে ফেলেছে। আলো তার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছিল তনয়কে তাকে দিয়ে। তাকে সম্মানের চোখে দেখে রুহি। পৃথিবীতে কজন মানুষ এমন ত্যাগ করতে পারে? তাকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চায়নি সে। এই কথাটাও সে আলোকে আঘাত দেওয়ার জন্য বলেনি। বাচ্চাটাকে আবারও আলোর দিকে বাড়িয়ে দেয় রুহি। ওকে কোল থেকে নামালে কেন আলো? মেয়েরা তো মায়ের জাত। তোমার কোলে এমন চুপচাপ আছে বলেই বললাম। তাতে কি খুব খারাপ কিছু বলে ফেলেছি যে আমার ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিলে? তনয়ের দিকে এক পলক তাকালো আলো। তারপর আবারও বাচ্চাটাকে কোলে নিল। রুহি বলল, আমার বাচ্চার উপর আমার আর তনয়ের পরে তোমার অধিকার আছে আলো। তোমার জন্যই আমি তনয়কে পেয়েছিলাম। তোমার জন্য এত স্বামী সোহাগী হয়েছি। তাই তুর্যের উপর তোমার অধিকার অনেক বেশি। খবরদার, আর আমার ছেলেকে কোল থেকে নামাবে তো। আলো প্রশ্ন সাধে। ওর নাম তুর্য? তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তনয়ের বাহু ছেড়ে রুহি চলে যায় রান্নাঘরের দিকে। তনয়কে ইশারায় বলে যায় আলোকে একটু সময় দিতে। মেয়েটা ভালোবাসা না পাক, বন্ধুত্বের খাতিরে হলেও তনয়ের সময় রিজার্ভ করে। আলোকে নিয়ে রুহির কোনো অভিযোগ নেই। সে এই পৃথিবীর সবচেয়ে মহৎ নারী রুহির চোখে। তাকে একটু সুখ দিতে পারলে রুহির জীবন ধন্য। রুহি চলে যাওয়ার পর তনয় আবার প্রশ্ন শুরু করে। বেশ বিরক্ত হয় আলো। তনয় যে কেন এক বিষয় নিয়ে পড়ে আছে কে জানে। যত আলো চেষ্টা করছে সব এড়িয়ে যেতে, নাচর বান্দার তনয় ততই জাপটে ধরেছে। আলো এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, তনয়, অতীত নিয়ে পড়ে আছিস কেন? কেন চলে গেলাম, কেন আসি না, কেন যোগাযোগ নেই? এর চেয়ে বড় কথা, তুই কত সুখে আছিস দেখ। তোর জীবনে স্ত্রী হয়ে আসা মেয়েটা একটা চমৎকার মেয়ে। ওকে দেখলে আমার মনটা জুড়িয়ে যায় প্রশান্তিতে। দেখ, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা উপহার মেয়েটা তোকে দিয়েছে। তোকে বাবা হওয়ার অনুভূতি অনুভব করিয়েছে। তাহলে কেন শুধু আমাদের অতীতে ফিরে যাচ্ছিস? এখন সেসব স্মৃতি টেনে আনা মানে রুহিকে কষ্ট দেওয়া, আর যার কোনো মানেই হয় না তনয়। কিন্তু তুই? আমি খুব ভালো আছি তনয়। আমি ভীষণ শান্তি নিয়ে বসবাস করি। আমার ভালোবাসা, আমার অনুভূতি সবসময় একতরফা ছিল। আমি কখনো তোর থেকে কিছু আশা করিনি। তাহলে শুধু তুই কেন আত্মগ্লানিতে ভুগছিস? আমাকে ক্ষমা করা যায় না আলো? যার কোনো ভুল থাকে, ক্ষমা তার জন্য। তুই তো কোনো ভুল করিসনি। এই পৃথিবীতে সকলের নিজ নিজ পছন্দ থাকে, থাকে বুকের ভেতর নানা অনুভূতি। বুকের ভেতর থাকা হৃদয়ে যদি কারোর জন্য ভালোবাসার সৃষ্টি হয়, সে ছাড়া পৃথিবীর কোনো সুখ মানুষকে সুখী করতে পারে না। তোর হৃদয়ে লেখা ছিল রুহির নাম, আর আমার হৃদয়ে তোর। এতে তোর দোষটা কোথায় বল, যে তুই ক্ষমা চাচ্ছিস? তাহলে বিয়ে করে নে আলো। আঙ্কেল আন্টি তোকে নিয়ে চিন্তায় থাকে। আমার চিন্তা বাদ দিয়ে রুহির কাছে যা। মেয়েটা মন খারাপ করবে। তুই নিশ্চয়ই চাস না তোর প্রিয়তমা স্ত্রী তোর উপর গোসা হোক। হেসে ফেলে তনয়। আলোর বাহুতে হাতে স্পর্শ করে হাসতে হাসতে চলে যায়। সাথে হাসে আলো নিজেও। তনয়ের আলাদা একটা সংসার আছে। সেখানে আলো পরগাছা হয়ে কোনো সমস্যার সৃষ্টি করতে চায় না। তনয়ের মনে তৈরি হওয়া আত্মগ্লানি তনয়ের অনুভূতিকে মিসগাইড করতে পারে। তাতে তার সংসারে প্রভাব পড়তে পারে। রুহির মনটা খারাপ হতে পারে। আলো চায় না এসব। তার জন্য সিদ্ধান্ত নিল যে কটা দিন সে বাংলাদেশে আছে নিজের অনুভূতিকে সামলে নেবে। তনয় রুহি বা অন্য কাউকে বুঝতে দেবে না নিজের হৃদয়ের পীড়া। কোলে থাকা বাচ্চাটাকে একদম বুকের সাথে মিশিয়ে নিতেই বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। আলো হেসে ফেললো বাচ্চার ফোকলা দাঁতের হাসি দেখে। বাচ্চাটাকে কয়েকটা চুমু খেয়ে বলল, তোকে একটা সিক্রেট বলি বাবাই, তোমার আব্বুকে আজও আমি ভীষণ রকম ভালোবাসি। এই ভালোবাসায় জন্মের শেষ হবার নয়, এই অনুভূতি কখনো মিইয়ে যাওয়ার নয়। তাহলে নিজের জীবনে কাউকে কিভাবে জায়গা দিই বলো? দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই এক মাসে নিজেকে আর বেঁধে রাখেনি আলো। তনয় থেকে দূরে রাখার চেষ্টা করেছে নিজেকে। নিজের মনের ভালোবাসাকে নিজের মনে লুকায়িত রেখে তনয়ের বেস্ট ফ্রেন্ড হয়ে থেকেছে। তার এরকম স্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি খুশি ছিল রুহি। তার ধারণা তার জন্যই আলো নিজের ভালোবাসাকে পায়নি। অন্তত এটুকু সুখ প্রাপ্য মেয়েটার। এক মাসের জন্যই দেশে এসেছিল আলো। আবারও ফিরে যেতে হবে আপনজনদের ছেড়ে ওই অচেনা দেশে।
তবে দেশটা তার অচেনা নেই আলোর কাছে। 5 বছরে পরিচিত হয়ে গেছে দেশটা, উল্টো অপরিচিত হয়ে উঠেছে নিজের ছোট থেকে বড় হওয়া এই শহর। এয়ারপোর্টে দাঁড়িয়ে মা বাবাকে বিদায় দিল আলো। তার মা অনবরত কান্নাকাটি করছে। কিছু মিষ্টি সান্ত্বনার বাণী শুনিয়ে তাকে ঠান্ডা করলো আলো। তারপর চোখ ফিরিয়ে তাকালো পাশে থাকা তনয়, রুহি আর তার কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট তুর্যের দিকে। এগিয়ে গিয়ে শেষবার কোলে নিল তুর্যকে। তার গালে চোখে মুখে এঁকে দিল ভালোবাসার পরশ। জড়িয়ে রাখলো বুকের সাথে অনেকক্ষণ। রুহি তাকে জড়িয়ে ধরলো গভীরভাবে। মেয়েটা কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। জড়িয়ে ধরে রুহি বলল, আমাকে জীবনের সবচেয়ে দামি উপহার দিয়েছো তুমি। তোমার ঋণ কোনো দিনই শোধ করা সম্ভব না। তবুও যদি কখনো মনে হয় আমি তোমার জন্য কিছু করতে পারি, আমাকে জানিও। বোকা মেয়ে, কাঁদে না, তুর্যের খেয়াল রেখো। তুর্যকে কোলে নেয় রুহি। তনয়কে ইশারা করে নিজে এগিয়ে যায় আলোর মা বাবার কাছে। তনয় মনের ভেতর অনেক কথা গুছিয়েছিল আলোকে বলার জন্য, কিন্তু শেষ মুহূর্তে সব কেমন জট পাকিয়ে গেল। ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে বিদায় দিতে গিয়ে তার হৃদয় কাঁপছে। আলোকে জড়িয়ে ধরলো তনয়, ধীর কণ্ঠে বলল, নিজের খেয়াল রাখিস চার চোখ, চশমার ফ্রেমটা চেঞ্জ করিস, এটাতে তোকে বুড়ি বুড়ি লাগে। আচ্ছা ঠিক আছে। তনয় একটু সময় নেয়, তারপর বলে, আলো, তোকে হারিয়ে আমি জীবনে এক অদ্ভুত শান্তি হারিয়েছি রে। তোর মতো একটা মেয়ে আমাকে ভালোবেসেছিল, এটাই আমার সৌভাগ্য। আমি অধম, তোর ভালোবাসা বুঝিনি, এই শাস্তি নিজেকে আর দিস না। তনয়, ভালোবাসার সময় আমি কোনো শর্ত জুড়ে তোকে ভালোবাসিনি তো। আমি স্বইচ্ছায় নিজের ভালোবাসার বিনিময়ে তোর ভালো থাকা এনেছি। এটাই আমার কাছে সার্থকতা। ভালোবাসার মানুষকে ভালো রাখতে পারাটাই তো ভালোবাসা, বল। ভালোবেসে স্বার্থপর তো সবাই হয় রে, কিন্তু নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে মহান হতে পারে কজন। হয়তো আমি তোকে হারিয়েছি, কিন্তু দেখ, আমি কিন্তু তোকে হারিয়েও জিতে গেছি। রুহি তোর বউ হতে পেরেছে, অর্ধাঙ্গিনী হয়েছে, তবুও তোর মনের অনেক কথা তুই ওকে বলে ফেলতে পারিস না সহজে। রুহি তোর বেস্ট ফ্রেন্ড হতে পারেনি, আর আমি তোর ভালোবাসা না পেলেও সারা জীবন তোর বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম, যার কাছে তুই ছিলি খোলা বই। তাহলে জিতটা কার, বল? তনের আলিঙ্গন ছাড়িয়ে চেকিংয়ের দিকে এগিয়ে যায় আলো। তার চোখে চিকচিক করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে অশ্রুকণা। তনয়ের চোখেও ভিজে গেছে। এ জীবনে এক পবিত্র রমণীর ভালোবাসা পেয়েছে সে। এমন ভাগ্য বা কজনের হয়? এমন এক মায়াবতীর ভালোবাসা বা কজনই পায়? একবারও পেছন ফিরে তাকায় না আলো। এ জীবনে তার ওই একটাই পিছুটান, যার নাম তনয়। এই পিছুটানে আটকে থাকতে চায় না সে। এই পিছুটানে নিজেকে বেঁধে ফেলতে চায় না। সে কখনো ভুলবে না তনয় নামের এক বেপরোয়া ছেলেকে ভালোবেসেছিল তার হৃদয়। সেটার মনে একটু জায়গা পেতে তৃষ্ণার্ত হয়েছিল তার মন। তবু এক জন্মে কি সব পাওয়া যায়? কিছু অপূর্ণতা হৃদয় মাঝে থেকে থেকে এক ব্যথা জানান দেয়, জানিয়ে দেয় এক জীবনে সব চাওয়া পূর্ণ হয় না। তবে তোলা থাক কিছু অপূর্ণতা। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন মানুষ নির্বাক চোখে দেখলো আলোর প্রস্থান, যেন কোনো ছলনাময়ী হারিয়ে গেল আলোতে। অথচ সে তো এক উজ্জ্বল নক্ষত্র, মানবী সকলের জীবনে। চেকিং পার করে অশ্রুপূর্ণ আঁখি যুগল নিয়েই আলো গুনগুনিয়ে উঠল তার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন। তার জীবনের কঠিন সত্য যেন গানের রূপে ধরা দিয়েছে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই।